নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ৭। অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নেমেছে আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির গায়ে হুলস্থুল বাঁধিয়ে নামছে। মেঘ একদৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলেই যেন খেয়েই হারাবার বরাবর। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাহনি, তেমনই মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধ, সাথে তীব্র স্প্রে গন্ধ মস্তিষ্ক প্রচণ্ড চলে আসে। সহসা ঘোর কাটে মেঘের। সিঁড়িতে আবির ভাইনি। কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিহা খান ডাকলেন, এ সময় কোথায় যাচ্ছিস বাবা? মেঘ পেছন ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠের বাইরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল, বাইরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে। ক্ষিপ্ত প্রবেগে হেঁটে চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। কিছুই যেন ঢুকছে না মাথায়। কয়েক মুহূর্ত পর মেঘ যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া হয়ে গেছে। আগামীকাল রবিবার, কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউটর, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়বে। রাত ৯টায় খেতে বসেছেন সবাই। খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা। টেবিলের একপাশে প্রস্থ বরাবর বসেছেন আলী মোহাম্মদ খান, বাড়ির বড় কর্তা। ওনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারো নেই। একপাশে 4টা চেয়ার ইকবাল খান, আদি, তানভীর ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ারের একপাশে। আবির ভাই না থাকাকালীন ওই চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টে চেয়ার মোজাম্মেল খান, মিম আর মেঘের। মেয়ে মানুষের গা ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখেও 3টে চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরও 3-4টে চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে। এত বছর আবির ভাই না থাকায় মেঘ একেবারে কর্নার চেয়ারটাতে বসত। আবির ভাই ফেরার পরেও তাকে বাধ্য হয়ে ওই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধের শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কে রক্তক্ষরণ সহ করা, বুকের ভেতর উথাল পাতাল ঢেউ সামলানো সেই ধারালো চোখের চাউনি প্রতিবাদে যেন ফিস ফিস করে কাটে অষ্টাদশী হৃদয়কে। এদিকে বোকা মেঘ এখনও অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধুই ক্রাশ, নাকি সে তার প্রেমে পড়েছে। আচমকা আলী আহমেদ খান রাজবাড়ী কণ্ঠে মেঘের আচমকা আলী মোহাম্মদ খান রাজভারী কণ্ঠে মেঘের গাঢ় চিন্তায় ব্যাঘাত ঘটালো। আলী আহমেদ খান, আবির কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ, তাহলে এত রাতে কোথায় সে? মালিয়া খান তথস্থ ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। আলী আহমেদ খান ছেলেদের নির্দেশ করে রাত বিরাতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান সাবলীন ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের একটু সময় দিতে হয়। আলী আহমেদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন। ওঠার আগে মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বলল, শায়রিয়ান কেমন পড়িয়েছে মা? মেঘ নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ, ভালো পড়িয়েছে। আর কোনো কথা বললেন না। উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে। তার কিছুক্ষণ পর বাকি 2 ভাই ও যেন যার যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে খাচ্ছে খানবাড়ির 3 বাদর। মেঘ বড় বাদর, মিম হলো মেজ বাদর, আর আদি হলো সবচেয়ে ছোট্ট বাদর। 3 জনে রাজ্যের গল্প মেতেছে। হালিমা খান এসে ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখনো বাদরামি করার সময়? 2 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকিস না সব সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল।
কোনো রকমের খাবার শেষ করে রুমে চলে গেল। পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাতে ফিরেছে সে হদিস কেউ রাখেনি। তানভীর ফিরেছে 11টায়। তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন। তানভীর মাকে ঘুমিয়ে যেতে বললেন। তারপরও হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। আবির ফেরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবির ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকম ফ্রেশ হয়ে ব্যালকনিতে পাতার চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে কিছুক্ষণ পর মেঘ ঢেকে যায় আর আবারও আলোকিত হয়। আবির কি যেন ভেবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিনও শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম, আদি, মেঘ, তানভীর আর কাকামণি ইকবাল খান। বড় দুই ভাই ভোরবেলায় অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক। আজ যেন কিছুই করলেন না, তাই মেঘ আর মিম আপন মনে গল্প করতে করতে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙলো কারো চেয়ার টানো শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালো। আবিরের নিখাদ দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতর ধুকপুকের মাত্রা বাড়ছে। তার সঙ্গেই নিযুক্ত হলো চিন্তার চাপ। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাইয়া সারাত ঘুমায়নি, ফ্যাকাশে হয়ে আছে মুখটা। কি হয়েছে ওনার? এসব ভেবেই মেঘ আতকে উঠেছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হয়ে গেল চোখে অন্ধকার করে। রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ। মিমের খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ তানভীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘের প্লেটে ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠে যাবে আবির ভাই মেঘের প্লেটে আরও 2 চামচ ভাত দিলেন। মেঘ ছোট্ট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়লো আবিরের দিকে। আবিরের তামাটে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল। আবির প্রচণ্ড তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপরে উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেকে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি, খাস না। এখন চুপচাপ খা। একটা কথা বলবি তো 1 চামচ ভাত দেবো। মেঘ চিবুক গলায় ঠেকালো। অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল, মেঘাপু আমার খাওয়া শেষ, তুমি লাস্ট। হা হা হা। মেঘের মুখটা আরও ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগেই 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল, সে আগে খেয়ে ফার্স্ট হবে, তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবির ভাইয়ের বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়ে গেছে। আদির আগে খাওয়া শেষ করলে তো অন্ততপক্ষে 2য় নম্বর থাকতো। আবির ভাইয়ের ওপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ। সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটালো। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞেস করব কি হয়েছে। ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। মেঘের জিজ্ঞাসু নেত্র যুগল আবিরের মুখের পানে। মেঘের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইয়াকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। আবিরের এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনো রকমে কাঁপা পায়ে বেসিনে চলে গেল। আবির চোখ তুলে এক পলক তাকালো প্লেটটায়। খাওয়া শেষ, তাই আর কোনো কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকম রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন থামলে পায়ের সিঁড়িয়ে গড়িয়ে পড়বে সে। 9:30 কি 40 বাজে। আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচ্চু সেই সকালে অফিসে গেছে, তাই আবির একটু পরে গেলেও সমস্যা নেই। আবিরের পেছনেও মেঘ বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে দাঁড়িয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির বাইক ঘোরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিনে প্রথম এখানেই দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই।
অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে উঠে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মিম আদি কেউই ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করছে খোলা আকাশের নিচে বাইকে ঘুরতে, প্রাকৃতিক সৌন্দর্য বাতাস উপভোগ করতে। মনে মনে ভাবল, আবির ভাই কি আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজল, মেঘ। নিজের নামটা আবিরের ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লাগছে। মনে হচ্ছে তরোয়াল দিয়ে ফালা ফালা করে দিচ্ছে কেউ হৃদয়টাকে। মনের মধ্যে হাজার রূপ পাখির কলরব, তারা যেন বলে বেড়াচ্ছে, তোর তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। মেঘ চুপসে গেল, চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবল, আবির ভাই কি সত্যি আমার বাইকে নিয়ে যাবেন? আবির চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? মেঘ যেন আহম্মক হয়ে রইল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাইরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর কোনো দিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দেব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসও যাবে না। ছোট্টবেলার মাইরটা আশা করি ভুলিস না। এতটুকুন বলে আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল, কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতি নিষ্প্রিয়তার শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্বিগ্নিত। ক্রাশ খাওয়া, প্রেমে প্রেমে অনুভূতি, সবেতে যেন পানি আরে না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর কাঁধে চুবিয়ে মারল। মনে পড়ে গেল ছোট্টবেলার আবিরের মারের কালো অধ্যায়। ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত বাবা মা এমনকি তানভীরও এত ধমকায়, সেও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি। এত বছর পর আবির ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনো সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবতে শুরু করেছিল। সবে মাত্র সে ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্ত জবার ন্যায় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতে বন্যা বলল, কী রে, কই তুই, আসবি না? মেঘ কথা না বলে কেটে দেয় কল। মেঘের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে গাড়ির দিকে যায়। বেশি কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে উষ্ঠ উল্টালো। মনে মনে স্থির করলো, আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই সত্যি হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে? আমি ওনার কোনো পাকা ধানে মই দিয়েছি। অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেয়ে। এসব ভাবতে ভাবতেই কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল, তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে স্যার আস্তে আস্তে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কিরে, আসতে দেরি করলি কেন এত? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবে বলেছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে, দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল। তারপর সশব্দে হেসে উঠল বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেদিনই বলেছিলাম এসব ক্রাশ ট্রাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে ক্লাসে স্যার আসছে। দুজনেই ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেছে। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ। ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একেবারের জন্য নিচে নামলো না মেঘ। মিমার আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল। দরজা লাগিয়ে পড়ছে মেঘ, আসবে না বলেছে। সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে আবির। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিমাদের দিকে। কাকিয়াকে
ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া চিকেন পকোড়া বানাবে প্লিজ। মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছু চায় না, কখনো খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায় না, পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজের থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘে পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা। শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবিরের ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো, তারপর সবে গিয়ে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্টও নিল, তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হলো। কিছুটা সামনে আসতেই চোখে পড়লো মেঘের রুমের দরজা খোলা, মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। ভাইকে দেখে মিমার আদি আগে ছুটে পালালো, না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিয়া খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল। কই তুই? তানভীর তো পার্টি অফিসে ভাইয়া। কোনো দরকার? আবির কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর ভয় ভয় জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে ভাইয়া? আবির সশব্দে হেসে বলল, দূর কিছু হয়নি, চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। তানভীর আচ্ছা আসছি। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে। পড়ার রুমের বসা অষ্টাদশী বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেকে নিজেই প্রশ্ন করলো, আবির ভাইয়া হাসছে, উনি বাসায় ফিরেছেন। তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো হয়ে পড়ে। পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ। তানভীর ফিরেছে 5 থেকে 7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। ততক্ষণে চিকেন পকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার, তা তাদের জানা আছে। এই জন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরে আসার জন্য। 40 মিনিট লেট, এখনও আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে, কিছুক্ষণ হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনেই কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে। বরাবরই যেন গম্ভীর। সে বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল। সে হাসিতে ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পাকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাস্কি খাইল। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি না। মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো। কিছুটা অভিমানী কণ্ঠে বলে উঠল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার। ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদে পেয়েছে তার। মাত্র খাওয়া হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই মেঘও বই খাতা নিয়ে উপরে যাচ্ছে, আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিশ নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞাসা করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবে উত্তর দিল, ও তো সন্ধেবেলায় খেয়ে ওপরে চলে গেছে, বলল খিদে পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। আবির কোনো রকমে অল্প স্বল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিন ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর খেপে খেপে ঠোঁট উল্টে কান্না করছে। ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবে হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে পড়ছে,
দূরের ভার্সিটি হলেও ভালোই হবে। এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া, আবির ভাই আমায় পাবেই না, বকবে কিভাবে আর মারবে বা কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথায় ভেঙে কান্না তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না ভেঙে পড়ে সে। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? পর্বটি এখানে শেষ হয়ে গেল। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।